তারপরে এখনো আমরা অন্যের শেখানো কথা বলি। সংসদের একটা বড় সময় নষ্ট হয় এই ধরনের ট্যাগিং দিয়ে। এখনো রাজাকার বলা হয় কাউকে কাউকে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, এখানে যে মুসলমান সম্প্রদায় আছে তাদেরকে বিতরণ করা। কেন বিতরণ করবে? তারা কারা? যারা আজকে অসম বা মেঘালয় বা ত্রিপুরাতে গেছে, বিশেষ করে আসামে যারা গেছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে গেছে ঠিকই। 1717 সেঞ্চুরিতে সিলেট এবং শাহজাদপুর এলাকায়। কেন জানেন? তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, বিকজ এরা ধান চাষ করতে পারে কাদামাটিতে, সেজন্য নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয় এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের মুক্তির কথার আজকের পর্বে আমরা আলোচনা করব মূলত পশ্চিমবঙ্গের নির্বাচন ফলাফল এবং আঞ্চলিক রাজনীতির নতুন সমীকরণ, এনআরসি, সিএ, সীমান্ত নিরাপত্তা ও তিস্তা সমস্যা নিয়ে, এবং সর্বোপরি আমরা আলোচনা করব চীন ভারত প্রতিযোগিতা এবং কৌশলগত ভারসাম্য ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার ডানে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 16, এবং আমার বাম পাশে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, তিনি চেয়ারম্যান জনতার দল। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা আলোচনা শুরু করতে চাই কর্নেল বাতেন আপনার মাধ্যমে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই যে বিজেপির জয়, এই জয়ের কারণে এখন একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্ত জুড়ে। একটা হচ্ছে আসামেও এখন বিজেপি সমর্থিত সরকার, পশ্চিমবঙ্গেও বিজেপি সমর্থিত সরকার। এর প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা অথবা সীমান্ত যে পরিস্থিতি, সেই প্রেক্ষিতে কি আমাদের যে দুইটা দেশ এবং এই রাজ্যের সাথে সম্পর্ক ছিল, সেখানে কি নতুন কোনো সমীকরণ যুক্ত হলো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। আমার একটা ব্যক্তিগত ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের যে বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়, তারা অনেকটা প্রগতিশীল চিন্তা করবে, কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন ছিল। কিন্তু এই ফলাফলটা আমার মতো অনেককেই বিস্মিত করেছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এরকম একটা ফলাফল হবে এটা আশা করিনি। এটার পিছনে হয়তো বা কারণ হতে পারে জুলাই 24-এ আমাদের যে আন্দোলনের যে বাণী ছিল বা আন্দোলনের যে স্পিরিট ছিল, সেখানে আমাদের কালচারাল স্বাতন্ত্র্যের একটা মেসেজ আমাদের ইয়াং জেনারেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আন্দোলন সংগ্রামের সময় দেওয়া স্লোগানগুলো যদি আমরা বিবেচনা করি, তাদের বক্তব্যগুলো যদি আমরা বিবেচনা করি, সেখানে আমরা এই ভূখণ্ডের মানুষের যে আলাদা একটা কালচার আছে, স্বতন্ত্র কালচার আছে, আমরা যদি একটু খোলাখুলি বলি, সেটা এতদিন ছিল বাঙালি কালচার বলে আমাদেরকে বলা হতো। কিন্তু বাঙালি কালচার বললে আমাদের ধর্মবিশ্বাসের সঙ্গে যে কিছু আমাদের কালচারাল প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো সবসময় আসে না, বাদ পড়ে যায়। তো মানুষ যখন সমবেত হয়, সেটা স্লোগান দেবে, স্লোগানের ভাষার মধ্যে কিন্তু কালচারের একটা প্রকাশ হয়। আমাদের ইয়াং জেনারেশনের মুখ থেকে যে ভাষাগুলো বের হয়েছে, এটার জবাবে আমরা খেয়াল করেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া থেকে খুব নগ্নভাবে এবং খুব তীব্রভাবে এগুলোর প্রতিবাদ করা হয়েছে এবং অপপ্রচার করা হয়েছে। এই অপপ্রচারের ব্যাপক অপপ্রচার করা হয়েছে পশ্চিমবঙ্গে এবং আসামেও। এর পরিপ্রেক্ষিতে সম্ভবত পশ্চিমবঙ্গের ভোটাররা প্রভাবিত হয়ে তারা বিজেপির মতো একটি ধর্মীয় দলকে পশ্চিমবঙ্গের লোকেরা ক্ষমতায় এনেছে প্রতিবেশী হিসাবে। এবং তারা ক্ষমতায় আসার পর ইভেন যিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো খুবই অসংলগ্ন কথাবার্তা বলেছেন তিনি, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি অনেক কথা বলেছেন যে কথাগুলো প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখা একটু কঠিন হবে।
ব্রিগেডিয়ার শামীম কামাল, আপনার কাছে আমি আসতে যাচ্ছি যে আগে যেটা ছিল কেন্দ্রে বিজেপি আর পশ্চিমবঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এখন কেন্দ্রেও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি, ইকুয়েশনে কি ধরনের চেঞ্জ আসতে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ নিউজ 24 এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। আচ্ছা, আমরা মনে হয় পশ্চিমবঙ্গে কে আসলো এবং সেখানকার মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা করাটা বাতুলতা, কোনো প্রয়োজন নেই। বিকজ বাংলাদেশ এবং ভারত দুটি স্বাধীন সার্বভৌম দেশ, আলোচনা হবে কেন্দ্রের থেকে কেন্দ্রের। এখানে আঞ্চলিক সরকারের কোনো মাথা ব্যথা হওয়ার কারণ উচিত হবে না। আমরা তাকে নিয়ে যত আলোচনা করব, পশ্চিমবঙ্গকে নিয়ে, শুভেন্দু অধিকারীকে নিয়ে, তাকে ততই গুরুত্ব দেওয়া হবে। সুতরাং একটা ইগনোর করার মতো বিষয়। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কখনোই কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। 48 ঘন্টার মধ্যে যে মন্ত্রী পরিষদের যে মিটিং হয়েছে, তখনও মন্ত্রীদের দপ্তর বন্টন হয় নাই, কিন্তু বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা পারে না, আইনগতভাবে কোনো স্কোপ নাই করার। তাহলে আমি বলবো যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকার মানছে না, পারে না। তো এটা পররাষ্ট্র বিষয়ক বিষয়। পররাষ্ট্র, অর্থনীতি, নিরাপত্তা, এগুলো কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা। 4096 কিলোমিটার যে ওদের সাথে বর্ডার আছে আমাদের, তার ভিতরে মাত্র 800 কিলোমিটারের মতো বোধহয় এখন ফেন্সিং বাকি আছে। ওদের জন্য ফেন্সিং দেওয়াটা এত ইম্পর্টেন্ট কেন, স্পেশালি পশ্চিমবঙ্গ? ইম্পর্টেন্ট কি, এইটাকে ক্যাশ করেই তো আপনার এবার বিজেপি ক্ষমতায় আসলো। এতদিন কেন পারে নাই? এই যে আপনার SIR এর মাধ্যমে 91 লক্ষ হিন্দু ভোটারকে পরিকল্পিত বাদ দেওয়া আছে, তারপরেই না বিজেপি ওখানে সরকার গঠন করতে পেরেছে, তাছাড়া তো পারতো না। সো রাজনৈতিকভাবে রাজনৈতিক স্লোগান এটা তুলে, এটা মূলত কি, এই NRC বলেন, এই CA বলেন, এটার মূল টার্গেট কি? পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, এখানে যে মুসলমান সম্প্রদায় আছে তাদেরকে বিতরণ করা। কেন বিতরণ করবে? তারা কারা? যারা আজকে অসম বা মেঘালয় বা ত্রিপুরাতে গেছে, বিশেষ করে আসামে যারা গেছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে গেছে ঠিকই। 1717 সেঞ্চুরিতে সিলেট এবং শাহজাদপুর এলাকায়, কেন জানেন? তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, বিকজ এরা ধান চাষ করতে পারে কাদামাটিতে, সেজন্য নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আপনাদের প্রয়োজন যখন হচ্ছে, নিয়েছেন, এতদিন 200-300 বছর ধরে থাকলো, ওখানকার ইভেন ভারতের বিচারপতি অনেকে আছে যারা এই তালিকার মধ্যে বাদ পড়েছে। তো এরকম উগ্রবাদী সাম্প্রদায়িক চেতনা যদি থাকে, তাহলে ভারতকে একত্রিত রাখা সম্ভব হবে না, ভারত খণ্ডিত হবেই। আপনি খেয়াল করুন, ভারতের দুইটা যে তামিলনাড়ুতে আপনি কি দেখছেন? বিজয় থালাপতির কি দেখছেন? সে কি অসাম্প্রদায়িক কথাবার্তা বলছে না? সে কি বলছে যে কোনো হিন্দুর উপর, মুসলমানের উপর অত্যাচার হলে আমি প্রতিশোধ নিব? এবং আশেপাশে বেশ কয়েকটা জায়গায় মদ সহ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করেন নাই। এই ভারতে কিভাবে পশ্চিমবঙ্গ মতো জায়গায় এরকম উস্কানিমূলক, আর যাই হোক না কেন, যেগুলো বিপজ্জনক নিউজগুলো, যেগুলো আমাদের বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে খুব আহত করে, সেটা হচ্ছে যে বিশেষ করে মুসলমানদের উপরে পরিকল্পিতভাবে এই পরবর্তী যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা, এটা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। তো এটা কি ভারতের মতো একটা এত বড় গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে প্রত্যাশিত? ভারতের গণতান্ত্রিক রাষ্ট্র এটা প্রত্যাশিত না, কিন্তু ভারত তো ধর্মনিরপেক্ষতার যে ভারত, নেহরু, প্যাটেল বা গান্ধীজির ভারত, সেই ভারত তো এখন নাই। পুরো সাম্প্রদায়িক ভারত হয়ে গেছে, হিন্দুত্ববাদী RSS এর ভারত হয়ে গেছে। তো সুতরাং এখানে ভারতকে আসলে রাষ্ট্র বলা কিন্তু কঠিন, এটা অনেকগুলি জাতির সম্মেলন। সুতরাং এখানে যদি ধর্মনিরপেক্ষতার মেইন স্ট্রিমটা বজায় রাখতে না পারে, ভারত খণ্ডিত হবেই। দর্শক মণ্ডলী, NRC এবং CA, NRCর মাধ্যমে নিশ্চিত করা হয়ে থাকে যে কেউ একজন ভারতীয় নাগরিক কিনা, আর CA এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের মুসলমান ব্যতি রেখে অন্য ধর্মের যে কোনো মানুষ যদি ভারতের নাগরিকত্ব চায়, তাহলে সেটা তাকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। ব্রিগেডিয়ার শামীম কামাল বলেছেন, এক পশ্চিমবঙ্গের কথায় আমাদের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।
সুতরাং বিরতির পর এসে আমরা শুনবো যে এই এনআরসি এবং সিএ এর মাধ্যমে ভারত কোন ধরনের আধিপত্যবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের ওপর। সঙ্গেই থাকুন। শুধু দর্শক মণ্ডলী, সরাসরি চলে যাচ্ছি কর্নেল আব্দুল বাতেন আপনার কাছে। এই যে ভারতে এনআরসি এবং সিএ এর যুগপৎ একটা প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে যোগ হয়েছে এসআইআর সম্প্রতি। এই তিনটার যখন কম্বো তৈরি হয়, তখন তৈরি হয় হচ্ছে একটা প্রেশার। সেই প্রেশারটা হচ্ছে পশ্চিমবঙ্গের 91 লক্ষ এবং আসামের 19 লক্ষ। এই যে বিশাল 1,10,00,000 নাগরিকত্ববিহীন ভারতীয়, যাদেরকে প্রকারান্তে সম্ভাব্য বাংলাদেশি ভাবা হয়, মনে করা হচ্ছে যে এদের পুশিং প্রেশার আমরা কিভাবে সামলাবো? সেটা ভারতীয়রা তাদের যে এই দৃষ্টিভঙ্গি আজকের তা না, কিন্তু তারা অনেক আগ থেকেই তারা ভারতকে একটা পিওর হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য, অখণ্ড ভারত এবং একটা হিন্দু রাষ্ট্র পরিণত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছে। এবং বিজেপির পিছনে যে দলগুলো কাজ করে, তাদের আদর্শিক দল হিসাবে, থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে, তাদের পরিকল্পনা কিন্তু তাই। তো তারা মনে করে যে এই ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের জন্য, এখানে অন্য যারা আসছে তারা বহিরাগত এবং কিছুকে জোর করে কনভার্ট করা হয়েছে। এটা হলো তাদের বিশ্বাস। এই বিশ্বাস থেকে তাদেরকে তারা বিতাড়িত করার জন্য চেষ্টা করবে, এইটাই স্বাভাবিক। এই জন্য তারা কিছু আইনের আশ্রয় নিয়েছে। আইনের আশ্রয় নিয়ে তারা নতুন করে ভোটার তালিকা করেছে এবং আমার ধারণা এখান থেকে ওরা পিছু পা হবে না। এটা যদিও এটা শুভেন্দু অধিকারী রাখার ব্যাপার নয়, এটা তো তাদের রাষ্ট্রীয় পলিসি। এবং ভারত বর্তমান যে শাসক দল বিজেপি কিন্তু আমি মনে করি তাদের যে লক্ষ্য সেটা অর্জনের ক্ষেত্রে অনেকাংশে অগ্রসর হয়েছে। 28টা রাজ্যের মধ্যে তাদের 22টাতেই তাদের সরকার, এবং যেগুলোতে নাই সেগুলো কোথাও কোথাও তাদের প্রভাবিত সরকার আছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রভাবিত সরকার আছে। কাজেই ভারতের বৃহত্তর জনগোষ্ঠীকে দেখা যাচ্ছে তারা এই টোপটা গিলতে সক্ষম হয়েছে তাদের অতিমাত্রায় প্রচারণার কারণে। আমার কাছে মাঝে মাঝে বিস্ময়কর লাগে যে ভারতীয় সিনেমার যে খুব নাম করা যে অভিনেতা অভিনেত্রীরা, যারা এই মানবিক মূল্যবোধ সম্পর্কে সমৃদ্ধ কত ছবি তৈরি করেছে, তারা এরকম একটা সাম্প্রদায়িক দলের পক্ষ হয়ে নির্বাচন করে, এরকম একটা সাম্প্রদায়িক দলের পক্ষ হয়ে তারা প্রচারণা করে। কাজেই এই চিন্তাটা তাদের মধ্যে অত্যন্ত সফলভাবে প্রবিষ্ট করাতে সক্ষম হয়েছে যে ভারতবর্ষ শুধু হিন্দুদের জন্য। তাহলে এই যে পুশিং যে প্রেশারটা আসতেছে, হ্যাঁ, আপনার কি মনে হয়, আপনাদের বিরোধী দলে আছেন, সরকার যথেষ্ট পরিমাণে প্রস্তুত? এখানে আমি একটা কথা বলি, আমাদের ইরানে যখন ট্রাম্প যখন বলল যে এই অমুক দিন বা অমুক রাতটা হবে সভ্যতা থেকে মুছে ফেলার, একটা সভ্যতা থেকে মুছে ফেলার মুহূর্ত, ইরানের লোকেরা, তেহরানের গোটা জনগোষ্ঠী এই ফজর নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তায় নামছে। তাদের রাষ্ট্রপতিও রাস্তায় হাঁটছে। তারা কিন্তু কেউ ওই বোম্বিংয়ের তোয়াক্কা করেনি, মিসাইলের তোয়াক্কা করেনি। আমাদের জনগোষ্ঠীকে এইভাবে প্রশিক্ষিত করতে হবে, আমাদের জনগোষ্ঠীকে এইভাবে আমাদেরকে প্রশিক্ষিত করতে হবে, প্রস্তুত করতে হবে। এবং এই যে আমাদের মানে জাতীয়তাবাদ নিয়ে যে বিতর্ক, একটা ফানি বিতর্ক গত 50 বছর ধরে চলে আসতেছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারপরে এখনো আমরা অন্যের শেখানো কথা বলি, সংসদের একটা বড় সময় নষ্ট হয় এই ধরনের ট্যাগিং দিয়ে। এখনো রাজাকার বলা হয় কাউকে। এই যে একটা অর্থহীন যে ট্যাগিং দিয়া, যেটা হয়েছে ইতিহাসে যা আছে তাই হবে। এবং দেশবাসী কিন্তু এগুলো নিয়ে মাথা ঘামায় না, আমার বিশ্বাস। এগুলো নিয়ে তাদের মাথা ঘামানো রাজনৈতিকভাবে কিছু প্রভাবিত লোক, প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা প্রভাবিত লোক বা সুবিধাভোগী বা কিছু ক্ষেত্রে, এক্ষেত্রে বুদ্ধিজীবী আছে, কিছু ক্ষেত্রে কিছু মিডিয়ারও কিছু ভূমিকা
আছে। তো তারা মিলে এই ইস্যুগুলোকে জীবিত রাখছে। আমার মনে হয় এখান থেকে আমাদের দেশবাসীকে বের করে এনে আমাদেরকে এইরকম একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশি এবং আমাদের আলাদা একটা কালচার আছে, আমাদের আলাদা চিন্তা চেতনা আছে, একটা জীবনবোধ আছে। আমাদের মাতৃভূমি আমাদেরকে রক্ষা করতে হবে। ধন্যবাদ। ব্রিগেডিয়ার শামীম কামাল, আপনার দলের ইশতেহারে এবং আপনার দলের যে গঠনতন্ত্র আছে সেখানে আপনারা দাবি করেন যে মীমাংসিত ইস্যুতে আপনারা নতুন করে বিতর্ক করতে চান না। তো ওইটাকে শ্রদ্ধা রেখেই একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে পুশিনের এত ভয় আমরা পেতাম না, তাহলে এখন হঠাৎ করে এই 1,10,00,000 পুশিনের ব্যাপারে আমরা কেন তটস্থ হচ্ছি? পুশিনের ব্যাপারে তটস্থ এখন কি পুশিন শুরু হয়ে গেছে তা কিন্তু না। এখন আওয়ামী লীগের সময় এটা নিয়ে উৎকণ্ঠা ছিলাম, বিকজ আওয়ামী লীগের সময় ভারতের সাথে যে সম্পর্ক ছিল তখন হতো না, কোনো পুশিনের গল্পই শুনতাম তখন না। এরকমের কোনো বিষয় ছিল না, এটা বোঝাপড়ার মধ্যে হয়েছিল। ঠিক আছে, আমি দুইজন লোক পুশ করতেছি, এটা অন্য ব্যাপার আছে, ঠিক আছে আমি এটা ভয় দেখাবো, ভয় দেখানোর জন্য বা কোনো একটা অন্য কারণে করছি। পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা ছিল, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতো ওই সময়টায়, তাহলে কিন্তু চুক্তিও হতো না, আজকেও এটা চলতো। সুতরাং যে মুহূর্তে ভারত চেয়েছে এই সমস্যার সমাধান দরকার, ভারতের যখন দেখলো যে তাদের অনুগত বা তাদের আনুকূল্যে একটা সরকার বাংলাদেশে হয়েছে, সুতরাং আর বিরোধী যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। এখন দেখুন, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ভারত বাংলাদেশ যতগুলি চুক্তি হয়েছে সবগুলি হয়েছে উইন লুজ, মানে ভারত জয়লাভ করেছে, আমরা মানে ক্ষতির শিকার হয়েছে। একটা চুক্তি দেখান তো আমাকে যেখানে আমরা উইন করেছি এবং তারা লুজ করেছে। কোনো উদাহরণ নেই। একটা আছে, ওটা হলো গঙ্গা চুক্তি। ওটা তো শেষ, এই ডিসেম্বর গঙ্গা চুক্তি ডিসেম্বর শেষে। কারণ কি জানেন, আমি এই জন্য বলছি, গঙ্গা চুক্তিতে যখন লিন পিরিয়ড হবে তখন বাংলাদেশকে 90 ভাগ পানি দেওয়ার কথা, তারা 10 ভাগ নেবে। আচ্ছা, কেন 90 ভাগ পানি আপনি দিবেন, এটার বড় প্রশ্ন না? এবং হার্ডিন্স ব্রিজ এলাকায় মেপে দেখবেন ঠিকই 90 ভাগ পানি আপনি দিয়েছেন। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের মোট 54টা নদী, মাত্র 2টা নদীর চুক্তি হয়েছে। তিস্তার এখন চিন্তা করে যদি গঙ্গা দিয়ে যদি আমরা খুশি রাখতে পারি, বাকিগুলো বাকি 52টা নিয়ে তো কথা বলার প্রয়োজন নেই। সুতরাং 90 ভাগ দিয়েছে কিন্তু। আচ্ছা, দ্বিতীয়ত হলো আমাদের কিন্তু একমাত্র নদী হচ্ছে ফেনী নদী, যেটা বাংলাদেশ থেকে উৎপত্তি লাভ করে ভারতে গেছে। এইটা আওয়ামী লীগ সরকার সাবরুমে 1.82 কিউসেক পানি প্রত্যাহারের অনুমতি দিয়েছে। তাহলে আপনি দেখুন, স্বাধীনতার পরে ইন্দিরা মুজিব চুক্তি 25 বছরে, তারপরে যত চুক্তি হয়েছে, যেমন আরেকটা উদাহরণ দেয়, 1972 সালে ইনল্যান্ড ওয়াটার ট্রিটি অনুযায়ী বাংলাদেশের জলসীমা ব্যবহার করার জন্য ভারত বাংলাদেশকে 5 কোটি টাকা দেওয়ার কথা। এটা 72 সালের চুক্তি। 2011 সালে এনবিআর প্রশ্ন তুলল যে এই টাকা তো বাড়ানো উচিত, সে টাকা বাড়েনি। সুতরাং অদ্যাবধি যে চুক্তিগুলি হচ্ছে, তো যখন এখানে আওয়ামী লীগ সরকার ছিল তখন তো ভারতের এটা পেতে এই সুবিধাগুলি ওভাররাইডিং অ্যাডভান্টেজ নিতে কোনো অসুবিধা হয় নাই। এই জন্য কি শুভেন্দুবাবু দাবি করছেন যে এই শাহজালাল বিমানবন্দরে প্রকারান্তে তাই, স্যালুট করে প্রকারান্তে তাই। এখন দেখুন, এ বাদে আরেকটা বিষয় আছে, যতবারে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, মানে আওয়ামী লীগ সরকার বাদে যে সরকারগুলি আসছে, ততবারই ভারত বাংলাদেশে এসে বিনয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চেয়েছে। 1975-এ শেখ মুজিবকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন বাংলাদেশে ভারতের হাই কমিশনার সমর সেন তিনি এসে খন্দকার মোস্তাকের কাছে লিখিত বক্তব্য পাঠ করেন, আমরা যতই ব্যথিত হই না কেন, কিন্তু বাংলাদেশের সাথে আমরা সম্পর্ক কন্টিনিউ করতে চাই। আবার আসেন 1991-তে মুচকুন্দ উবে, তিনি এসে বললেন আমরা জয়ই হোক না কেন বাংলাদেশের সম্পর্কে এগিয়ে নিতে চাই। আবার সেটা মানে 3-4 পর্যায়ে যখনই বিএনপি ক্ষমতায় আসছে, 2001-এ একই ঘটনা ঘটলো। এইবারে একমাত্র ব্যতিক্রম ঘটনা 5ই আগস্টের পরে যত ধরনের ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিল সব ভারত বন্ধ করে দিল। ইভেন ফ্যামিলিও ব্যাক করে নিল। হবেন যে ভিসা বন্ধ করার মতো অমানবিক কাজ পর্যন্ত ভারত করেছে। চিকিৎসার জন্য তো যাইতো, আর তো কিছু না। নির্বাচনের আগে ফ্যামিলিও নিয়ে গিয়েছিল। ফ্যামিলি নেওয়া শুধু না, আমি বলছি যে গরিব মানুষ যারা উন্নত চিকিৎসার জন্য ভারতে যেত, সেটাও তো বন্ধ করে দিয়েছে। এবং আমি একটা অদ্ভুত তথ্য দিই, বাংলাদেশের সাথে বাণিজ্য ছিল
2.5 থেকে $1.5 বিলিয়ন পুরা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ভারত চ্যালেঞ্জ নিয়েছে যে এই বাণিজ্য আমি বন্ধ করে দেবো, তারপরে বাংলাদেশকে শিক্ষা দেব। এবং আপনার যদি মনে থাকে, ভারতের সেনাবাহিনী প্রধান তখন বলছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে এটা হয়তোবা সমাধান হবে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক সরকার এসছে এখন, হ্যাঁ, কিন্তু এই সরকার যে ক্ষমতা আসে, সামনে কি প্রক্রিয়ায় তারা এগোবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন কিন্তু মানুষ সচেতন। গঙ্গা চুক্তি ইজ আ ফল্টি এগ্রিমেন্ট। এই চুক্তির নাম গঙ্গা চুক্তি হয় কিভাবে? এই আমাদের বাংলাদেশে গঙ্গা নামে কোনো নদী আছে? পদ্মা। হ্যাঁ, তারপরে 1977 সালের যে আপনার ওয়াটার প্রটোকল আছে, এখানে দুইটা জিনিস খুবই সুস্পষ্ট, যে আপার রাইপেরিয়ানে যারা থাকবে তারা পানিকে এমনভাবে ব্যবহার করবে যেন লোয়ার রাইপেরিয়ানে যারা থাকবে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আপনি দেখুন, বাংলাদেশের থেকে যতগুলি নদী আছে, যখন আপনার পানি দরকার তখন আপনি পানির জন্য হাহাকার করছেন, যখন আপনার পানির দরকার নেই তখন আপনি ওভারফ্লাড হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলি সামনে যেন আসে। গঙ্গা চুক্তিতে আবার আপনি রিনিউ করেন ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে, আবার মনে করেন দেশ বিক্রি করার পরিকল্পনা হচ্ছে। সামনে সরকারকে অত্যন্ত ভেবেচিন্তে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সেই দর্শক মণ্ডলীর সাথেই থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আর এই বিরতির পর আমরা আলোচনা করার চেষ্টা করব ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে প্রকারান্তে পানি সন্ত্রাস চালাচ্ছে, সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য চীন পাকিস্তানের সাথেই কি অবশেষে আমাদের দীর্ঘমেয়াদী বন্ধুত্বে যেতে হবে? সাথেই থাকুন। সেই দর্শক মণ্ডলী, আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এখন শুধু নদীর দেশ নয়, এটি ইন্দো প্যাসিফিক জিওপলিটিক্সের একটা গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন পয়েন্ট। আর ওই প্রেক্ষিতেই আমরা কর্নেল বাতেন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তিস্তা সংক্রান্ত যে জটিলতা আছে, এই জটিলতায় বাংলাদেশ এবারও যখন পররাষ্ট্রমন্ত্রী চীনে গেলেন তখন চীনের সহায়তা চেয়েছেন। এখন এই ব্যাপারে আবার ভারতের স্পষ্ট আপত্তি আছে। তো এই আপত্তিটা আসলে কি কারণে, আর এটা কি ভারত কোনো কারণে বাংলাদেশের উপরে চীন বনাম ভারতের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বলে মনে করছেন কিনা? এই প্রকল্পটা নিয়ে ভারতের যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে প্রকল্প হওয়া না হওয়া নিয়ে তাদের একটা বক্তব্য থাকতেই পারে, কিন্তু প্রধানত তারা চায় না এখানে চীন আসুক, তাদের দ্বারা এই প্রকল্পটা বাস্তবায়ন হোক। কারণ আমরা জানি আওয়ামী লীগ সরকারের শেষের দিকে যখন এই বিষয়টা আলোচনায় এসেছিল একবার, সম্ভবত শেখ হাসিনার চীন সফরের সময়ে, তখন কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে প্রস্তাব দিয়ে গেছে যে আমরা এটা করতে চাই, আমরা এটা করাতে সহায়তা করতে চাই। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ যদি একান্তই এই প্রকল্প নিয়ে অগ্রসর হতে চায়ও, সেখানে যেন চীন না আসে, সেক্ষেত্রে আমাদের কর্তৃত্ব হোক। কাজে ভারত তো সবসময় চাবে যে বাংলাদেশ যেন চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন না হয়, বা বাংলাদেশের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না হয়। এটা তো তাদের মাথা ব্যথা না, তারা তো ফারাক্কাবাদ দিয়ে তিস্তাকে শেষ করে দিয়েছে। না আমাদের যাই হোক, এটা নিয়ে তাদের না, এটা নিয়ে তাদের কোনো, তিস্তা তো হয়েছে, আমাদের উত্তরাঞ্চল তো মরুভূমিতে পরিণত হয়ে গেছে, এটা নিয়ে তাদের, এবং উত্তরাঞ্চলের মানুষ নিয়ে খুবই উদ্বিগ্ন, তারা আন্দোলনও করছে, বিভিন্ন সময় তারা এটা নিয়ে আন্দোলনও করেছে। কিন্তু ভারত এটা নিয়ে উদ্বিগ্ন নয়। আমি মনে করি আমাদের উত্তরাঞ্চলকে বাঁচানোর জন্য, তিস্তাকে বাঁচানোর জন্য ভারত কি মনে করলো না করলো তাতে কিছুই যায় আসে না। আমাদের এই প্রকল্প বাস্তবায়ন করা উচিত এবং সেটা চীনের সহায়তা নিয়েই করা উচিত। চমৎকার। ব্রিগেডিয়ার শামীম কামাল, প্রায়ই আমরা একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, দেয়ার ইজ অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। তো এই কথার পরিপ্রেক্ষিতে পাকিস্তান যেরকম ওহি এবং নকুল, মানে হচ্ছে আমেরিকা এবং চীন দুইজনের সাথে ব্যালেন্সিং একটা রিলেশনশিপ রাখছে, বাংলাদেশ কি এক্ষেত্রে চীন এবং ভারত এবং পাকিস্তান এই তিনটার সাথে এরকম হেজিং বা ব্যালেন্সিং এর পরিকল্পনা করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে এবং করা উচিতও। এখন দেখুন যে আপনার পাকিস্তান যেটা করছে, পাকিস্তানের এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হলো, এখন এই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু পাকিস্তান। এখন সৌদি আরব এবং কুয়েত $5 বিলিয়ন তাদেরকে পাকিস্তানকে দিল তাদের লোন শোধ করার জন্য। এবং সবচেয়ে বড় যে জায়গাটায় এখন পাকিস্তান মানে বিপদে পড়েছে সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। এটার জন্য এখন পাকিস্তানের ফিল্ড মার্শাল ওসিম মনির তার জন্য মানে সুইট উইল, আজকে সকালে যাবে, কালকে গিয়ে ট্রাম্পের সাথে যোগাযোগ করবে। এই পর্যায়ে কিন্তু পাকিস্তান ডিপ্লোমেসি নিয়ে আছে।
এবং এই মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে সবচেয়ে বেনিফিটেড দেশ যেটা অর্থনৈতিকভাবে সেটা হলো চীন, দ্বিতীয় হলো পাকিস্তান, ঠিক আছে। আর আমরা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় শুধু লুজিং 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 কনসার্ন। সুতরাং একটা ডিপ্লোম্যাসিকে বলা হয় দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমাদের ডিপ্লোম্যাসিতে ফিরতেই হবে এবং এটা যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, আলোচনা করা যায়, ততবারই করতে হবে। কিন্তু আপনার কথা কেন শুনবে? আমরা যদি থুসিডাইটসের সেই কথাই বলি, স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান, উইকার সাফার হোয়াট দে মাস্ট। এটা তো খ্রিস্টপূর্ব পেলোপনেশিয়ান ওয়ারের সময় খ্রিস্টপূর্ব 400 সালের দিকে উনি এই মন্তব্য করেছিলেন। মানে যার শক্তি আছে যা খুশি তাই করবে, আর যার শক্তি নাই তার যা ভোগান্তি তাই ভুগবে। ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু তাই পৌঁছেছে। আপনাকে তো ইউ হ্যাভ টু মেক ইউর কার্ডস। আপনাকে ডিপ্লোম্যাটিক কার্ডটা তো শক্তিশালী করতে হবে। এখন আসি তিস্তা নিয়ে। আমি তিস্তা পাড়ের মানুষ। আমাদের ওখানে মন্ত্রী, দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রী একটা আন্দোলন করছেন তিস্তা বাঁচাও, আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। ওনার আন্দোলনটার নাম জাগো ভাই তিস্তা বাঁচাই, না এটা আঞ্চলিক ভাষায়। আমি ওই এলাকার মানুষ, আমি ওই এলাকাতে এতবার গেছি, এমনও শুনেছি এক মহিলার কাছে যে তার বিয়ের পরে 22 বার তার জায়গা পরিবর্তন করতে হচ্ছে নদী ভাঙনের কারণে। রাতের বেলা রান্না করেছে, খেতে পারে নাই, কখন তার ঘর বাড়ি ভেসে যায়। মানুষ জেগেই আছে। রংপুর মানুষ, উনিও রংপুরের। আমরা খুব অসহায়, আমাদেরকে মফিজ বলা হয়। আজকে থার্ড টার্মিনালে তো কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশে। সেখানে 13,000 কোটি টাকা দিয়ে আপনার থার্ড টার্মিনাল করছেন, জেদ করে পদ্মা সেতু আপনারা করছেন, আর ওখানে উত্তরবঙ্গের 2 কোটি মানুষ অনাহারে অর্ধাহারে, মানে তিস্তা নদীর মানুষ জীবন এত কষ্টে করে কই তিস্তানি গত পার্লামেন্টের সরকার বিরোধী দল কি আবেগপ্রবণ কথা বলছে। এই সরকাররা তো বলছে যে পদ্মা সেতু 2 করবে না। এখন দেখুন আমাদের কথা হচ্ছে খুবই সিম্পল। উত্তরবঙ্গের রাষ্ট্রপ্রধান আসছিলেন রিয়ালের সাথ, অল্প কিছু সোডিয়াম বাতি জ্বালিয়ে রংপুরবাসীকে খুশি করছে, তাছাড়া কোনো উন্নয়ন করে নাই। তাহলে এখন কথা হলো যে আমরা কেন এখন পুরা দেশে আপনি উন্নয়নের বৈষম্য কিন্তু শুরু হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পেলাম যে বগুড়াতে নাকি এখন আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে। এটা প্রয়োজন, এটা কি আমাকে বলেন। যদি বিদ্যমান যে এয়ারপোর্ট আছে তারপরে যদি কোনো এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে করতে, সে লালমনিরহাট, এটাখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, লালমনিরহাট থেকে চীন, ভারতের 7 সিস্টার, নেপাল এবং ভুটানের দূরত্ব ইভেন 100 কিলোমিটার না। এরকম একটা সম্ভাবনা জায়গা রেডি আছে, সেটা বাদ দিয়ে হঠাৎ করে কি জন্য বগুড়াতে এখন আন্তর্জাতিক কিভাবে করতে হবে? কারণ প্রধানমন্ত্রী বগুড়া, খেয়াল করেছেন বৈজ্ঞানিক কোনো অ্যাসেসমেন্ট হলো? আমি বৈজ্ঞানিক কোনো অ্যাসেসমেন্ট বলছি না। আমার কথা হচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য তো হয়ে আছে। আমি যেখানে তিস্তার মানুষ, তিস্তা পাড়ের 2 কোটি মানুষ এখন সারা মানে এতদিন ধরে ভুগছে। আপনি আজকেও যদি পদক্ষেপ নেন তিস্তা পরিকল্পনায়, তার তো 5 বছর সময় লাগবে। 54 বছরে যা পারি নাই, হঠাৎ করে কি 5 বছরে সম্ভব? তাহলে টেকনাফ তেতুলিয়া প্রজেক্টের মতো প্রজেক্ট আপাতত পজ দিয়ে আগে না, তিস্তা টেকনাফ আমরা তো বলেই নাই, এটা বাংলাদেশি কোনো লোক বলেছে, বিশ্বব্যাংক বলেছে। কারণটা কি? বিশ্বব্যাংক যদি লোনটা দিতে পারে, বাংলাদেশে একটা মারাত্মক গুণ আছে, মানে ঋণ সুদে কিন্তু বাংলাদেশ খুব ভালো। তারা তো চাচ্ছে উচ্চ সুদে বাংলাদেশকে লোন দেওয়ার জন্য। আর কনসালটেন্সি আমি কেন তাদের কথা অনুযায়ী আমার উন্নয়ন পরিকল্পনা করব? সুতরাং তিস্তার ব্যাপারে খুব সেন্সিটিভ একটা ইস্যু আছে। ভারতের পানি হিস্সা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। এখানে আমার স্ট্রং রেকমেন্ডেশন, আমাদের নিজস্ব অর্থায়নে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। এখানে 12,000 কোটি দরকার। থার্ড টার্মিনাল রিডান্ডেন্ট, কোনো প্রয়োজন ছিল না। এখানে যদি করতে পারেন, আপনি থার্ড টার্মিনাল যদি খেপছেন, আপনি পদ্মা সেতু জেদ করে করছেন, ভাই উত্তরবঙ্গের 2 কোটি মানুষের জন্য কেন আপনারা খেপছেন না? এবং দ্বিতীয় বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট দরকার। এটার উদাহরণ দেই, 1960 সালে যে ইন্দাজ ওয়াটার ট্রিটি হয়েছে, সেখানে বিশ্বব্যাংক মধ্যস্থতা করেছে। আপনি মধ্যস্থতা যদি কোনো দেশ না করে, চীনের মধ্যস্থতা না দেন, আমরা আমাদের নিজস্ব অর্থ করবো, তাহলে ভারতের দিকেও তাকাতে হবে না, আমার চীনের দিকেও তাকাতে হবে না। এবং মধ্যস্থতা করবে কার মধ্যে? বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এদের মধ্যস্থতা দরকার। করেন না আপনি পুরো নর্থ বেঙ্গলের জন্য, সারা দেশের জন্য একটাই কাজ করেন, নিজস্ব অর্থায়নে করেন। 12,000 কোটি টাকা হলো। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং ধন্যবাদ কর্নেল আব্দুল বাতেন। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। মুক্তির কথার পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।